Going to start the recording. Already it is started. So আজকে আমরা দেখব lecture 20. Okay. গত ক্লাসে effective mass পড়িয়েছি following the book, but today I would like to develop the concept of effective mass. ঠিক আছে, এটা অবশ্য মানে পরবর্তীতে যখন স্টাডিজ করবা থার্ড ইয়ারে যখন তোমরা ইলেকট্রনিক ডিভাইস অথবা অপটোইলেকট্রনিক্স, তারপর ফোর্থ ইয়ারে ন্যানো বা এই ধরনের কোর্সগুলি যখন আসবে তখন দেখবা যে এফেক্টিভ মাসের কনসেপ্টটা খুব কাজে লাগে। তো সেই কনসেপ্টটা একটু ডেভেলপ করে চলো। তো আমরা জানি যে ইনসাইড দ্য ক্রিস্টাল when electron will flow অথবা ইলেকট্রন যখন মুভ করবে, it will have different rate of acceleration or it will have different rate of velocity, you can say. ঠিক আছে, সেটা কারণ হচ্ছে কি ইনসাইড দ্য ক্রিস্টাল দেয়ার আর অ্যাটমস এবং দিস অ্যাটমস আর পিরিয়ডিক্যালি অ্যারেঞ্জড, তাদের যে পিরিয়ডিক অ্যারেঞ্জমেন্ট যদি থাকে এবং সেটা ডিফারেন্ট হতে পারে, এক এক ম্যাটেরিয়ালে এক এক রকম হবে। সো দ্য ইলেকট্রন উইল ফেস ডিফারেন্ট পটেনশিয়াল। ঠিক আছে, ডিফারেন্ট পটেনশিয়াল মানে ওই অ্যাটম, ইন্ডিভিজুয়াল অ্যাটমের যে পটেনশিয়াল সেটা আর কি ফেস করবে যখন ইলেকট্রন মুভ করবে কোনো একটা ক্রিস্টালের ভিতর দিয়ে। এক এক ম্যাটেরিয়ালে এক এক রকম অ্যাটম, সো তার পটেনশিয়ালও ডিফারেন্ট হবে। সো ইলেকট্রনও সেই পটেনশিয়ালটা ডিফারেন্ট পাবে। মেন কারণ হচ্ছে এক একটা অ্যাটমের সাইজ হচ্ছে তার অ্যাটমিক সাইজ, যেটা যার নাম্বার অফ ইলেকট্রনের উপর ডিপেন্ড করে, সেটার উপরে আসলে এটা ভ্যারি করে। আচ্ছা, সো যখন ইলেকট্রন ইনসাইড দ্য ক্রিস্টাল it will move, it will have different mass than the electron in free space or vacuum যদি বলি, তখন যে ইলেকট্রনের মাস থাকে যেটাকে বলি আমরা m নট। ঠিক আছে, সেইটাকে আর আমরা তখন when কনসিডার করব না, আমরা তখন কনসিডার করব ইলেকট্রন will have an effective mass। ঠিক আছে, তো তখন এই অল্টার্ড মাস আমরা বলি বা চেঞ্জড যে মাস সেটাকে বলি এফেক্টিভ মাস। ঠিক আছে, এই এফেক্টিভ মাস হচ্ছে এক একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইলেকট্রন এক এক রকম হবে। ইলেকট্রন যখন মুভ করবে তখন তার এফেক্টিভ মাস এক এক ম্যাটেরিয়াল এক এক রকম হবে। কেন? কারণ তাদের ডিফারেন্ট পটেনশিয়াল আছে ইনসাইড দ্য ক্রিস্টাল। সো এই এফেক্টিভ মাস অফ এন ইলেকট্রন ইনসাইড দ্য ক্রিস্টাল ক্যান বি এক্সপ্রেসড ইউজিং দিস ইকুয়েশন। গত ক্লাসে আমরা এই ইকুয়েশনটা দেখেছি, সেখানে আমাদের এই টার্মটা হয়তো লেফট হ্যান্ড সাইডে ছিল, তারপরে 1/h কাট স্কয়ার ছিল, আর এটা ছিল 1/m, এইভাবে ছিল। উই ক্যান রাইট ইট ইন দিস ওয়ে। এখানে এফেক্টিভ মাস ইকুয়াল টু h কাট স্কয়ার ডিভাইডেড বাই দিস সেকেন্ড ডেরিভেটিভ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু k। ঠিক আছে, এই টার্মটাকে আমরা বলি কার্ভেচার অফ ই ভার্সেস কে কার্ভ। ঠিক আছে, অর্থাৎ কার্ভেচারটা ডিটারমাইন করে বাই দিস টার্ম, সেকেন্ড ডেরিভেটিভ যেটা। আচ্ছা, এখন এখানে আমরা যেটা করি বেসিক্যালি ইন অর্ডার টু ক্যালকুলেট দ্য এফেক্টিভ মাস, আমাদেরকে প্রথমে এনার্জি যেটা আছে সেটার সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে উইথ রেসপেক্ট টু কে। সো উইল টেক দ্য ডেরিভেটিভ অফ এনার্জি উইথ রেসপেক্ট টু কে 2 টাইমস ইউ হ্যাভ টু টেক। তারপরে দেখা যাচ্ছে এই যে এম স্টার যেটা হচ্ছে এফেক্টিভ মাস, দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দিস কার্ভেচার। অর্থাৎ এই কার্ভেচার, এই ডি স্কয়ার ই বাই ডি কে স্কয়ার, এটাকে আমরা বলছি কার্ভেচার। সেই কার্ভেচারের সাথে এফেক্টিভ মাসের এটা ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ কার্ভেচার? কার্ভেচার মানে হচ্ছে যে তোমার, তুমি যদি এই ফিগারটা দেখো, এই স্ট্রেট লাইনটা যে আছে এইখানে কোনো কার্ভেচার নাই। ঠিক আছে, স্ট্রেট লাইনটা যে আছে এটাতে কোনো কার্ভেচার নাই। এখন ধরলাম আমরা যদি এই রেড লাইনটা, এটা একটা কার্ভ, একটা গ্রাফ, আবার এই যে ব্লু লাইনটা এটাও একটা কার্ভ, একটা গ্রাফ। এখন কে বেশি কার্ভ? এখানে কোন কোন রেড লাইনটা বেশি কার্ভ নাকি তোমার ব্লু লাইনটা বেশি কার্ভ? বেসিক্যালি স্ট্রেট লাইনের সাথে যদি কম্পেয়ার করো, যে কোনো স্ট্রেট লাইনের সাথে, তাহলে দেখবা মানে এই স্ট্রেট লাইনের সাথে যদি কম্পেয়ার করো তখন মনে হবে যে এইটা হচ্ছে বেশি কার্ভ। ঠিক আছে, সো এই রেড লাইনে কার্ভেচার বেশি আর ব্লু লাইনে কার্ভেচার কম। সো এই রেড লাইনে কার্ভেচার যে বেশি, ঠিক আছে, এটা হচ্ছে সেইটা, আর ব্লু লাইনে কার্ভেচার হচ্ছে কম। আচ্ছা, তাহলে যদি রেড লাইনে কার্ভেচার কম হয় তাহলে রেড লাইনের জন্য এফেক্টিভ মাস বেশি হবে, আর ব্লু লাইনে কার্ভেচার যেহেতু তোমার রেড লাইনে কার্ভেচার যদি, রেড লাইনে কার্ভেচার হচ্ছে তোমার স্মলার কার্ভেচার নাকি না বিগ, সরি আমি ভুল বলছি, আবার বলি, রেড লাইনটা হচ্ছে তোমার বেশি কার্ভ হয়েছে। ঠিক আছে, আর এই ব্লু লাইনটা হচ্ছে তোমার কম কার্ভ হয়েছে। ঠিক আছে, লো কার্ভেচার বা স্মলার কার্ভেচার বলতে পারো, এটা বেশি বাঁকা আর কি, এটা বেশি বাঁকা। বেসিক্যালি তুমি যদি এই অংশটুকু নিয়ে একটা রেডিয়াস, এই অংশটুকু কার্ভ নিয়ে তারপর এখান থেকে সেন্টার চিন্তা করে এটা যদি কার্ভেচার অফ রেডিয়াস ধরো, তারপরে একটা বিগ সার্কেল আঁকো, সেই সার্কেলটা হবে ছোট। আর ব্লুর জন্য যদি তুমি সার্কেল আঁকো, সার্কেলটা হবে বড়। ঠিক আছে, ব্লুর জন্য সার্কেলটা হবে বড়। যদি যে ব্লু লাইনটার জন্য যেহেতু সার্কেলটা বড় হবে, তার মানে হচ্ছে তার স্মলার কার্ভেচার। যার সার্কেল বড় তার কার্ভেচার কম, আর যার সার্কেল ছোট, ফর ইনস্টেন্স রেড লাইনের জন্য তুমি যদি সার্কেল ড্র করো, এই অংশটুকু সার্কেলের একটা পার্ট ধরে তুমি যদি একটা সার্কেল আঁকো, এরকম একটা ছোট সার্কেল হবে। আর ব্লুর জন্য যদি সার্কেল আঁকো, এটা একটু বড় সার্কেল হবে।
ঠিক আছে, যার সার্কেল ছোট, ঠিক আছে, তার ক্ষেত্রে তার কার্ভেচার বেশি, আর যার সার্কেল বড় তার ক্ষেত্রে কার্ভেচার কম। ঠিক আছে, আচ্ছা, তার মানে হচ্ছে ব্লুটা হচ্ছে স্মলার কার্ভেচার আর রেড লাইনটা হচ্ছে লার্জার কার্ভেচার। ঠিক আছে, ব্লুটা হচ্ছে স্মলার কার্ভেচার, রেড লাইনটা হচ্ছে লার্জার কার্ভেচার। তাহলে রেড লাইন যদি লার্জার কার্ভেচার হয়, ঠিক আছে, এইখানে যদি তোমার লার্জার কার্ভেচার হয় তাহলে তোমার এফেক্টিভ মাস কম হবে। আর ব্লু লাইনের জন্য যদি তোমার স্মলার কার্ভেচার হয়, অর্থাৎ এই ভ্যালুটা যদি কম হয় তাহলে এখানে তোমার এফেক্টিভ মাসের ভ্যালু বেশি হবে। এই কথাটা এখানে আমরা বলছি, স্মলার কার্ভেচার দ্যাট মিন্স হেভিয়ার মাস, দ্যাট ইজ ব্লু লাইন। ঠিক আছে, লার্জার কার্ভেচার রেড লাইন, দ্যাট মিন্স লাইটার মাস। ঠিক আছে, কার্ভেচার যখন বেশি হবে রেড লাইনটা বেশি কার্ভেট হয়ে গেছে, সো এটার ক্ষেত্রে এই ফ্রি ইলেকট্রন এই কন্ডাকশন ব্যান্ডের এজে যখন আমরা চিন্তা করব তখন তার যে মাস থাকবে সেই মাসটা হবে লাইটার মাস। আর ব্লু লাইনের ক্ষেত্রে এইখানে যে ফ্রি ইলেকট্রন যদি থাকে তার যে মাস থাকবে সেটা হবে তোমার হেভিয়ার মাস। সো তুমি বলতে পারো যে ব্লু লাইন হচ্ছে হেভিয়ার এফেক্টিভ মাস বেশি, আর রেড লাইনের জন্য এফেক্টিভ মাস কম। সাধারণত যে জিনিসটা এরকম ওয়াইডলি সেপারেটেড থাকে বা ওয়াইডলি ডিসপার্সড আমরা বলি, তার ক্ষেত্রে আমরা বলি যে তোমার মাস বেশি। আচ্ছা, আবার কিছু কিছু বইয়ে বিভিন্ন ধরনের অ্যানালজি দেয় এফেক্টিভ মাস নিয়ে, যেমন কেউ বলে যে একটা ভারী মানুষ যদি থাকে তাহলে তার এখান দিয়ে নামতে অনেক বেশি সময় লাগবে, এরকম মানে সেই জন্য এই কার্ভটা এরকম। ঠিক আছে, একটা একই রাস্তায় যদি একটা কম ওয়েট কোনো ব্যক্তি থাকে তখন সে খুব তাড়াতাড়ি নেমে আসবে, এই জন্য এটা হচ্ছে লো ওয়েট কার্ভ। ঠিক আছে, এটা হচ্ছে হেভি ওয়েট কার্ভ, এরকম ভাবে অনেকে ডিফাইন করে। এনিওয়ে, আমরা এটা বুঝতে পারলাম যে জিনিসটা বেশি ওয়াইড হয়ে যাবে সেটা হচ্ছে হেভিয়ার মাস, হেভি এফেক্টিভ মাস বোঝাচ্ছে, আর যেটা তোমার কম এরকম বেশি ন্যারো স্টিপ হচ্ছে সেটার ক্ষেত্রে হচ্ছে লাইট মাস। আচ্ছা, চলো একটা উদাহরণ দেখি, এক্সাম্পল, যে সিলিকন এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে। তো এইখানে আমরা যে গ্যালিয়াম সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইডের কন্ডাকশন ব্যান্ডের সাথে যদি আমরা সিলিকনের কন্ডাকশন ব্যান্ড এখানে কম্পেয়ার করি, সিলিকনের কন্ডাকশন ব্যান্ড হচ্ছে এটা, হুইচ ইজ ইনডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর এবং তার কন্ডাকশন ব্যান্ড হচ্ছে এটা। অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে তার কার্ভেচারটা হচ্ছে অনেক বেশি, এটা হচ্ছে কার্ভেচারটা অনেক বেশি ন্যারো। আর এটার ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডে সিলিকন আমরা দেখতে পাচ্ছি কার্ভেচারটা অনেক কম। ঠিক আছে, যেহেতু সিলিকনের ক্ষেত্রে তোমার কার্ভেচার অনেক কম, দেন গ্যালিয়াম আর্সেনাইডের এই অংশ থেকে তার মানে বুঝেই যাচ্ছে সিলিকনের এফেক্টিভ মাস বেশি হবে। ঠিক আছে, যেহেতু তার কার্ভেচার কম তার এফেক্টিভ মাস বেশি হবে, যেহেতু তার কার্ভেচার বেশি গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে তাহলে তার এফেক্টিভ মাস তোমার কম হবে। ঠিক আছে, সো এই কথাটা এখানে বলছে যে আমরা সাধারণত কন্ডাকশন ব্যান্ড এনার্জির সাথে এটা রিলেট করতে পারি, এই গ্যালিয়াম আর্সেনাইডের কন্ডাকশন ব্যান্ডের এজ এবং সিলিকনের কন্ডাকশন ব্যান্ডের যে এজ, এই দুইটা অংশকে যদি কম্পেয়ার করি, then we can say that gallium arsenide effective mass would be higher than gallium arsenide effective mass would be তোমার lower than the effective mass of silicon. তো তুমি যদি এখানে দেখো যে ইলেকট্রনের ক্ষেত্রে যখন আমরা কন্ডাকশন ব্যান্ড রিপ্রেজেন্ট করি তখন ইলেকট্রনের ক্ষেত্রে mn এই টেবিলে, তার ক্ষেত্রে সিলিকনের এফেক্টিভ মাস হচ্ছে 1.1 m নট হচ্ছে রেস্ট মাস অফ ইলেকট্রন। তারপর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এই ভ্যালুটাই হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে 0.067। সো দেখাই যাচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের যেহেতু কার্ভেচারটা বেশি সেজন্য তার এফেক্টিভ মাস কম। ঠিক আছে, আর সিলিকনের ক্ষেত্রে কার্ভেচারটা তোমার কম, সো এই জন্য তার ক্ষেত্রে তোমার এফেক্টিভ মাসটা বেশি 1.1 m নট, আর এটার ক্ষেত্রে কম, অনেক কম 0.067। অন দ্য আদার হ্যান্ড হোলের ক্ষেত্রে তুমি কম্পেয়ার করতে পারো, কারণ ব্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে তখন আসতে হবে, ব্যালেন্স ব্যান্ডের এজটা এই কার্ভেচারটা খেয়াল করতে হবে গ্যালিয়াম আর্সেনাইডের, আর এইখানে হচ্ছে সিলিকনের কার্ভেচারটা খেয়াল করতে হবে। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে স্লাইটলি মনে হচ্ছে যে তোমার সিলিকনের যে কার্ভেচারটা এটা এটা তোমার একটু এটার থেকে এটা একটু ন্যারো আর কি, এটা একটু তোমার চওড়া বলতে পারো বা স্প্রেডেড আর কি। ঠিক আছে, সো এইটা হচ্ছে কার্ভেচার বেশি, এইটা হচ্ছে কার্ভেচার কম তুমি বলতে পারো সিলিকনের ক্ষেত্রে, বাট দে আর ভেরি ক্লোজ, কাছাকাছি আর কি। ঠিক আছে, আচ্ছা, তো এই ক্ষেত্রে এখানেও তুমি এফেক্টিভ মাস পাবা সিলিকনের একটু বেশি দেন গ্যালিয়াম আর্সেনাইডের এফেক্টিভ মাস। সো হোলের ক্ষেত্রে দেখো যেহেতু ভ্যালেন্স ব্যান্ডে আমরা হোল চিন্তা করি, তো সেই ক্ষেত্রে সিলিকনের ক্ষেত্রে 0.56 m নট আর গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে 0.48 m নট। ঠিক আছে, এটা একটু স্টিপার একটু ন্যারো, এই জন্য তার এফেক্টিভ মাস এখানে কম দেখানো হয়েছে, সিলিকনের ক্ষেত্রে এফেক্টিভ মাস বেশি দেখানো হয়েছে। তো বেসিক্যালি হচ্ছে এফেক্টিভ মাস যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে তোমার এই জিনিসটা অনেক চড়া হয়ে যাবে, আর এফেক্টিভ মাস যদি কম হয় তাহলে এগুলি ন্যারো হয়ে যাবে, এই অংশগুলি ন্যারো হয়ে যাবে। এটা ব্যালেন্স ব্যান্ড হোক কন্ডাকশন ব্যান্ড হোক দুই ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। ঠিক আছে, সো এই কথাগুলো এখানে আমি বলছি, ঠিক আছে, পরে দেখো। এবং আমরা সিলিকন এফেক্টিভ মাস আমরা দেখলাম যে গ্যালিয়াম আর্সেনাইড এফেক্টিভ মাস থেকে বেশি দুই ক্ষেত্রেই, তার ব্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে তার কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তুমি জার্মেনিয়ামের সাথে সিলিকনে কম্পেয়ার করতে পারো, যদি ব্যান্ড ডায়াগ্রাম পাও দেখবা যে একই, তুমি
কম্পেয়ার করতে পারবো। ঠিক আছে? আচ্ছা। তো এই যে এফেক্টিভ মাস অফ এন ইলেকট্রন ইনসাইড দ্য ক্রিস্টাল আমরা যে এই ফর্ম ইউজ করি, এই ফর্মের এই টার্মটা যেটা, ঠিক আছে? এই টার্মটা যদি তোমার গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে? দিস লোয়ার টার্ম ডিনোমিনেটর যদি তোমার গ্রেটার দেন 0 হয় তখন এই এফেক্টিভ মাস উড বি গ্রেটার দেন 0। অন দ্য আদার হ্যান্ড ইফ দিস টার্ম ইজ লেস দেন 0 তখন এফেক্টিভ মাস হবে নেগেটিভ। যদিও আমরা নেগেটিভ আসলে মাসের ক্ষেত্রে সাধারণত নেগেটিভ হয় না, কিন্তু এখানে হচ্ছে যে তোমার ডিরেকশনের জন্য যেটা ইলেকট্রিক ফিল্ডের সাথে রিলেটেড, ঠিক আছে? সেই ডিরেকশনের জন্য এখানে একটা নেগেটিভ সাইন আসতে পারে। ঠিক আছে? বাট মাস ইটসেলফ ইজ অ্যাবসোলিউট ভ্যালু। ঠিক আছে? এটা গত ক্লাসে আমরা দেখেছি। সো এনিওয়ে যদি তোমার এই জিনিসটা গ্রেটার দেন 0 হয়, যখন এটা গ্রেটার দেন 0 হবে তখন সেখান থেকে তোমার বুঝতে হবে যে আমার এটা হচ্ছে ইলেকট্রনের এফেক্টিভ মাস। ঠিক আছে? আর এটার ক্ষেত্রে যখন এমএস টা লেস দেন 0 হবে তখন এটা হচ্ছে আমার হোলের ক্ষেত্রে এফেক্টিভ মাস নিচেরটার ক্ষেত্রে। আচ্ছা, এখন আসলে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে আমরা যদি যখন তার কিউবিক বা তার ইউনিট সেল যেটা স্ট্রাকচারে, সেখানে আমরা জানি যে এটা হচ্ছে তোমার গামা বা ব্রিলিয়ন জোনের সেন্টার, সেখান থেকে তুমি এক্স দিকে যাইতে পারো, সেখান থেকে এল দিকে যাইতে পারো। ঠিক আছে? সিলিকনের ক্ষেত্রে আমরা দেখেছি গামা কে ডিরেকশন, গামা এল ডিরেকশন, গামা এক্স ডিরেকশন, তিনটা। এখানে তারা দেখাচ্ছে যে গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে এই পয়েন্ট থেকে এটা হচ্ছে তার ব্যান্ড গ্যাপ। ঠিক আছে? অ্যাকচুয়াল ব্যান্ড গ্যাপ 1.43, গামা ইকুয়াল টু 0 পয়েন্টে নিচে কন্ডাকশন ব্যান্ড ব্যালেন্স ব্যান্ডটা দেখানো হয় না এখানে। ঠিক আছে? আর গ্যালিয়াম আর্সেনাইডের যদি তুমি অন্য ডিরেকশনে যাও, এক্স ডিরেকশন কে যদি চেঞ্জ করো, তখন এই গামা এক্স ডিরেকশনে তুমি আরেকটা কন্ডাকশন ব্যান্ড পাবা স্লাইটলি আপার পজিশনে। আবার কে যদি এদিকে যাও তখন গামা এল পজিশনে তুমি আরেকটা কন্ডাকশন পাবা, কন্ডাকশন ব্যান্ড এইচ পাবা, যেটা তোমার এই গ্যালিয়াম আর্সেনাইডের গামা 0 পয়েন্টের থেকে একটু স্লাইটলি আপার। সো এইটা, এটার পরে এইটা, এটার পরে হচ্ছে এইটা, এটার থেকে এটা একটু হাই, আবার এল থেকে হচ্ছে এক্স স্লাইটলি হাই। এখন তুমি এই যে রেড লাইন যেটা, সেটা দিয়ে যদি তুমি একটা সার্কেল ড্র করো, এখানে এটা দিয়ে একটা সার্কেল ড্র করো, সার্কেলটা হবে ছোট। এটা দিয়ে যে সার্কেল ড্র করো, এই রেড অংশটুকু এতটুকু অংশ নিয়ে যদি একটা সার্কেল ড্র করো, তাহলে বোঝাই যাচ্ছে এই অংশে সার্কেলটা হবে ছোট, সো তার কার্ভেচার বেশি, তার মানে হচ্ছে তার এফেক্টিভ মাস কম। এল এবং এক্স এখানে সার্কেলটা হবে কম্পারেটিভলি হায়ার দেন দিস। ঠিক আছে? যার ফলে এইখানে তোমার এফেক্টিভ মাস হবে বেশি। এই জন্য বলছে এম স্টার বা এম এফেক্টিভ মাস ফর এক্স রিজন অর এল এর জন্য তার এফেক্টিভ মাস হবে গামা পজিশনে, অর্থাৎ এই পজিশনে ইলেকট্রনের এফেক্টিভ মাস থেকে বেশি। তার মানে আমরা বুঝতে পারলাম একই ম্যাটেরিয়াল গ্যালিয়াম আর্সেনাইড তার বিভিন্ন ডিরেকশনে তার এফেক্টিভ মাস ডিফারেন্ট হবে, বিভিন্ন ডিরেকশনে তার এফেক্টিভ মাস ডিফারেন্ট হবে। অর্থাৎ ইলেকট্রনিক ব্যান্ড স্ট্রাকচার যেরকম আছে, সেখানে যেহেতু ই ভার্সেস কে, সেখানে কে চেঞ্জ হইলে ডিরেকশন যখন চেঞ্জ হয় তার সাথে সাথে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামও চেঞ্জ হয়। তার মানে হচ্ছে ইলেকট্রন এক এক ডিরেকশনে এক এক ভেলোসিটিতে মুভ করবে। ঠিক আছে? বিকজ অফ এক এক ডিরেকশনে অ্যাটমের যে পিরিয়ডিক পটেনশিয়াল আছে সেটা ডিফারেন্ট। তো এটা তোমার জন্য একটা কোশ্চেন থাকলো। ঠিক আছে? এটা আশা করি বুঝবা। এখানে তোমাদের বের করতে হবে যে কোনটা তোমার এফেক্টিভ মাস কার বেশি কার কম, এ ক্রিস্টাল এর ক্ষেত্রে বেশি হবে না ক্রিস্টাল বি এর ক্ষেত্রে বেশি হবে। এবার আসি আমরা ডেনসিটি অফ স্টেটস, যেটা আমরা আগেও পড়েছি বাট আজকেও আরেকটু দেখবো। যে আমরা লেকচার 18 এ দেখেছিলাম যে দ্য কোয়ান্টিটি এস ই আর কোয়ান্টিটি এন ই নামে দুইটা টার্ম ছিল। তো কোয়ান্টিটি এস ই কে আমরা বলতাম ইট ইজ দ্য অ্যাভেলেবল ডেনসিটি অফ স্টেটস। ঠিক আছে? আর এন ই নামে একটা টার্ম ছিল যেটাকে আমরা বলতাম ফিল্ড অফ ডেনসিটি অফ স্টেটস। অর্থাৎ এসসি দিয়ে আমরা বলতাম অ্যাভেলেবল ডেনসিটি অফ স্টেটস, আমার কতগুলি ডেনসিটি অফ স্টেটস অ্যাভেলেবল আছে। আর এন ই দিয়ে আরেকটা টার্ম ছিল, এখানে লেখা নাই, সেটা দিয়ে আমরা বলতাম তোমার ফিল্ড অফ ডেনসিটি অফ স্টেটস। যাই হোক, সেটার ক্ষেত্রে তুমি ইকুয়েশন দিয়ে এই ফর্মে লিখতে পারো। ঠিক আছে? এটাকে তুমি এসসি দিয়ে এই ফর্মে লিখতে পারো। আচ্ছা, যেটা তোমার এই যে আজরফ বরফির বই থেকে আমি আরো চিহ্ন দিয়ে রাখলাম, এই বই থেকে এই ইকুয়েশন আছে। আচ্ছা, যেখানে ভিটা হচ্ছে তোমার ভলিউম অফ দ্য ক্রিস্টাল। ঠিক আছে? আর তুমি যদি নিমেনের বই ফলো করো, সেখানে তুমি ডেনসিটি অফ স্টেটস এর ইকুয়েশন পাবে এইটা 3.69। যেহেতু আমরা এই বই ফলো করছি এই জন্য আমি এই ইকুয়েশনটা নিয়ে আসলাম। তো ডেনসিটি অফ কোয়ান্টাম স্টেটস যদি তুমি বের করতে চাও, অ্যাভেলেবল ডেনসিটি অফ স্টেটস ফলোইং নিউম্যানের বই, তাহলে তুমি এই জিনিসটা পাবা। এখন এট এ গ্ল্যান্স যখন তুমি এই ইকুয়েশন এবং এই আগে যে ইকুয়েশনটা পড়ছি দেখলে ডিফারেন্ট মনে হতে পারে, কিন্তু আমি বলছি এই দুইটা ইকুয়েশন সেম। ঠিক আছে? জাস্ট একটা জিনিস পার্থক্য আছে, সেটা হচ্ছে তুমি এখানে একটা ভলিউম আছে আর এইখানে হচ্ছে ভলিউম টার্মটা কনসিডার করে নাই না, সে ধরছে ইউনিট ভলিউম। ঠিক আছে? নিউম্যানের বই এই জায়গাটায় 3.69 ইকুয়েশনে ধরেছে পার ইউনিট ভলিউম, অর্থাৎ ভলিউমটাকে ইউনিট ধরে নিয়েছে, যার জন্য ভলিউমের টার্মটা এখানে নাই। ঠিক আছে? সো ভলিউমের টার্মটা যদি এখানে না রাখো তুমি, এই যে আজরফ বরফির ইকুয়েশন, এটা এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সেম।
ক্যালকুলেশন করে দেখো এটা যে ফর্মে রিপ্রেজেন্ট করছে রুট ওভার দিয়ে কাটা ক্যালকুলেশন করে একই জিনিস তুমি আনতে পারবা ভি কে যদি ইগনোর করো বা ভি এর ভ্যালু যদি 1 ধরে নাও, একই ইকুয়েশন দুইটা, ঠিক আছে, সেম ইকুয়েশন। আচ্ছা, so this is actually the general expression for the density of allowed electron quantum states. This is the general, ঠিক আছে, allowed electron quantum states, ঠিক আছে, কতগুলি allowed electron quantum states আছে, ঠিক আছে, সেইটার density of states হচ্ছে এই GE, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে বইতে ওই বই যদি ফলো করো দেখবা যে তারা কনসিডার করেছে ফ্রি ইলেকট্রন উইথ মাস m bounded in a three dimensional infinite potential well. আমরা ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল করেছি কোয়ান্টাম মেকানিক্সে। সো ওয়ান ডাইমেনশনাল ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল না ধরে তুমি যদি থ্রি ডাইমেনশনাল পটেনশিয়াল ওয়েল ধরো এবং সেই ক্ষেত্রে যদি একটা মাস থাকে m, তাহলে সেই m এর তিনটা কে থাকবে, kx ky kz। তাহলে k স্কয়ার যদি ওয়েভ ভেক্টর হয় তাহলে k স্কয়ার ইকুয়াল টু হবে kx স্কয়ার প্লাস ky স্কয়ার প্লাস kz স্কয়ার, অর্থাৎ kx ky এবং kz তিনটা মিলে তোমাকে একটা k এর ভ্যালু দিবে, ঠিক আছে। সেইভাবে ক্যালকুলেট করে তুমি আসলে ডেনসিটি অফ স্টেটস এটাও বের করতে পারো। আগের দিনও আমরা এইভাবে বের করছি, জাস্ট দুইটা বই দেখো, ঠিক আছে। ইটস নাথিং নিউ, উই হ্যাভ রেড ইট, আমরা এটা পড়েছি, বুঝবা, পড়লে বুঝবা, তারপরে যে সমস্যা হয় আমাকে বলো, ওকে। এনিওয়ে আমরা এটা হচ্ছে আমাদের এখন ডেনসিটি অফ স্টেটস এর ইকুয়েশন। এটা দিস ইকুয়েশন এন্ড দিস ইকুয়েশন আই রিপিট ইজ দ্য সেম এক্সেপ্ট দিস ভি টার্ম হচ্ছে তুমি ইউনিট ধরলে পার ইউনিট ভলিউম ধরলে এটা একই ইকুয়েশন হয়ে যাবে। তো 3.69 নিয়ে চলো আমরা আগাই, যেটা হচ্ছে ডেনসিটি